হ্যাঁ, একটু বলেন আপনাদের পড়াশোনার কি অবস্থা কোনো ইংলিশে। ইংলিশ যেহেতু ক্লাস আজকে ইংলিশে কোনো জায়গায় আপনাদের যেহেতু অনেক লেট একটা ব্যাচ এবং শর্ট কোর্সে ভর্তি হয়েছেন, ইংলিশ নিশ্চয়ই আপনারা যেহেতু আবার 47 প্রিলি দিবেন, আবার 48 বিসিএস শুনতেছি যে স্পেশাল বিসিএস হওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে 47 বিসিএস এর গুরুত্বটা আরো বেড়ে যাবে যারা হচ্ছে স্পেশাল বিসিএস এর প্রার্থী না। তো 47 বিসিএস ইংলিশে আপনাদের কোন জায়গাটা একটু সমস্যা ফেস করতেছেন, বা কোনো মডেল টেস্ট স্যার দিয়েছেন আপনার কি না? কথাটা স্যার আটকে আসতেছে স্যার। না স্যার, কথা ঠিক আছে। কথা ঠিক আছে, আপনার ওখানে মনে হয় ভাইয়া নেটওয়ার্কের সমস্যা। স্যার, আপনারা প্রবলেমের মধ্যে হ্যাঁ অ্যাডভার্বিয়াল বলুন। ক্লজ বা হচ্ছে নাউন ক্লজ এগুলা একটু আইডেন্টিফাই করতে স্যার প্রবলেম হয়, আর ওই যে কোনটা নাউন প্লাস এই দুইটা জিনিসে আচ্ছা, একটু ঝামেলা হয় মাঝে এর মধ্যে। এর পরের ক্লাসটাই আমরা হচ্ছে ক্লজ এন্ড ফ্রেজের উপর নিব। এর ওকে পরবর্তী স্যার। ক্লাসটাই ক্লজ এন্ড ফ্রেজের উপর নিব। যেহেতু শর্ট কোর্স, ক্লজ এবং ফ্রেজ কিভাবে দ্রুত আইডেন্টিফাই করা যায় এবং কিভাবে দ্রুত কারেক্টলি অ্যান্সার করা যায় ওইটার উপরই ক্লাসটা নিব। আর যদি ক্লজ এন্ড ফ্রেজ তো আসলে মানে মোটামুটি বড় একটা টপিক। ক্লজ এবং ফ্রেজের মধ্যে যে জায়গাগুলো থেকে পরীক্ষা আসে, যেমন ফ্রেজ আছে মোট যতগুলা পার্টস অফ স্পিচ ততগুলাই ফ্রেজ। তো সেই ক্ষেত্রে সবগুলো ফ্রেজ আসলে শিখলে ভালো জন্য আমাদের নাউন ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ এগুলোই কাজে আসবে, বুঝতে পেরেছেন? তো জি ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এছাড়াও যদি আর কোনো টপিক যদি আপনাদের সমস্যা থাকে একটু বলতে পারেন আমাকে। স্যার, আর হচ্ছে ওই যে স্পেশাল কিছু পার্টস অফ স্পিচের যে কোয়েশ্চেন আসে মাঝে মধ্যে, ওটা নাউন নাকি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ, এগুলা মাঝে মধ্যে স্যার একটু এখনো ভুল হয়, মানে 100% কারেক্ট করতে পারতেছি না। আচ্ছা, পার্টস অফ স্পিচের ব্যাপারটা কি, আমরা পার্টস অফ স্পিচের উপর অনেকগুলো ক্লাস নেওয়ার সুযোগ নেই। পার্টস অফ জি স্পিচের স্যার। উপর আমরা 2টা বা 3টা ক্লাস নেব। যদি লং কোর্স হতো, নাউনের উপর একটা ক্লাস, অ্যাডজেক্টিভের উপর একটা ক্লাস, প্রোনাউনের উপর ক্লাস, সবগুলোর ক্লাসই নেওয়া যেত। তবে এখন পার্টস অফ স্পিচের উপর অনেকগুলো ক্লাস নেওয়ার সুযোগ নেই। তাও আমি একটু জাস্ট আপনাদের মানে মূল ক্লাস শুরু করার আগে বলছি। একটা এক্সাম্পল ধরেন এরকম আসলো: দ্য ফাদার ইন হিম রোজ অ্যাট লাস্ট, এরকমই আপনারা পাবেন পরীক্ষায়। এখানে ফাদারের নিচে আন্ডারলাইন করে বললো ফাদার কোন নাউন, নাউনের মধ্যে ফাদারটা কোন ধরনের নাউন। তাহলে উত্তরটা কি হবে বলেন দেখি। স্যার, কমন নাউন। অন্য কেউ দিবেন না? একজন বলেছেন, বাকি কেউ কি ভলেন্টিয়ার করবেন? উত্তর দেন দেখি। আমার নাউনই হয় স্যার। আচ্ছা, এখানে ফাদারটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফাদারটা কি নাউন হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আচ্ছা, আমি অ্যাবস্ট্রাক্ট। একটু বুঝাই দিচ্ছি কেন অ্যাবস্ট্রাক্ট নাউন হলো। এ ফাদার, ফাদার আমরা নর্মালি জানি ফাদার শব্দের অর্থ হচ্ছে পিতা। পিতার ক্ষেত্রে ফাদার জি। একটা কমন নাউন, যেহেতু একটা গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে, ফাদার হচ্ছে কমন নাউন। যেমন ফাদার কামস হোম লেট অ্যাট নাইট, বাবা দেরি করে বাসায় আসে। আমি ফাদার দিলাম, ফাদার কোন নাম? ফাদার কমন নাম, কোনো সমস্যা নেই। কিন্তু কমন নাউনের পূর্বে মনে রাখতে হবে সাধারণত দা বসে না। কমন নাউনের পূর্বে যখন দা বসে তখন সেটা কমন নাউন না হয়ে এটাকে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। আর জি। আরেকটা ব্যাপার, এটা নর্মাল একটা নিয়ম, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যেতে পারে। যেমন কমন নাউনের পূর্বে দা হয় না, কমন নাউনের পূর্বে দা বসলে সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যেতে পারে। যেমন এখানে ফাদার, এখানে ফাদার বলতে কি পিতা বোঝাচ্ছে না পিতৃত্ব বোঝাচ্ছে? পিতৃত্ব। 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 মানে এই বাক্যের অর্থে তার মধ্যে পিতৃত্বের উদয় অবশেষে হলো। তাহলে এখানে তো পিতা বোঝাচ্ছে না পিতৃত্ব। পিতৃত্ব একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, অনুভব করা যায়, সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাহলে সেই ক্ষেত্রে কমন নাউন না হয় এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এই যে কমন নাউন যে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে এগুলোকে গ্লাইডিং নাউন্স বলা হয়, মানে গ্লাইডিং পার্টস অফ স্পিচ বা গ্লাইডিং নাউন্স বলা হয়। এখানে ফাদার যেমন, আবার কমন নাউনের পূর্বে দা হইলেই যে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন এটা কিন্তু বলা যাবে না। যেমন আমি যদি বলি দ্য বয়েজ অফ এনডিসি আর ব্রিলিয়ান্ট, এখানে বয়েজ এর নিচে আন্ডারলাইন করা, বয়েজ কোন নাউন বলেন দেখি। এখানে কালেকটিভ কালেকটিভ নাউন। নাউন। কালেকটিভ নাউন স্যার। আল্লাহ, আপনার তো খুব বাজে অবস্থা দেখা যাচ্ছে। এটা কমন। কমন নাউন। কমন নাউন। আচ্ছা। কালেকটিভ নাউন কেন হবে? কমন নাউন। কমন নাউন যেমন বয়, বয় কমন নাউন সিঙ্গুলার, এটা প্লুরাল হচ্ছে বয়েজ, এটা তো কমন নাউন, জাস্ট প্লুরাল ফর্ম। এটা কালেকটিভ নাউন কেন হবে? এটা কোনো গোষ্ঠী বোঝাচ্ছে না।
এটা বয় হচ্ছে, বয়েসটা কি কমন নাউন। এন্ড কমন নাউনের পূর্বে আমি বললাম যে দা হলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যেতে পারে, যেমন এখানে দা হতে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গিয়েছে। তবে এখানে দা হলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, কারণ এটা দা দিয়ে বয়েজ বাদ ব্যতীত অন্য কিছু বোঝানো হচ্ছে না, বরং বয়েজকে ডেফিনিট করা হচ্ছে। কোন জায়গার ছেলেরা ট্যালেন্টেড? সব ছেলেরা ট্যালেন্টেড না। কোন জায়গার ছেলেরা ট্যালেন্টেড? নটরডেম কলেজের এনডিসি। ছেলেরা ট্যালেন্টেড। স্যার এটা এইরকম শুধু হচ্ছে না। এনডিসির ছেলেদের ওই গোষ্ঠীটাকে বুঝাইতেছে, মানে এইভাবে? হ্যাঁ, এই জন্য এটা মানে ডেফিনিট করা হয়েছে, মানে আর্টিকেল, আচ্ছা মানে এই যে আচ্ছা। দা, দা কি ধরনের আর্টিকেল বলেন তো? ডেফিনিট আর্টিকেল না? দা হ্যাঁ জি আর্টিকেল, স্যার। কি আর্টিকেল? ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কখন বুঝে ব্যবহার ব্যবহার করি আমরা? যখন নির্দিষ্টভাবে কোনো মানে জিনিস বা গোষ্ঠী বা বস্তুকে বোঝায়। এরকম নাউনের যে নিটি গ্রিটি গুলো আছে, যেমন আপনারা সবাই জানেন যে ফাদার একটা, ফাদার কমন নাউন, তবে ফাদারটা কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, এই জিনিসগুলো আমি যদি পার্টস অফ স্পিচে ক্লাস নেই, সেই ক্লাসে আমি এগুলো আলোচনা করবো, যেগুলো পরীক্ষা আসে। এটা কিন্তু আপনারা কিন্তু প্রাইমারি পরীক্ষা দিচ্ছে না। প্রাইমারি পরীক্ষা আসতে পারে যে ফাদার এটা কোন নাউন, তখন এটা সবাই দাগাবে কমন নাউন। তবে বিসিএস এ এসব প্রশ্ন আশা করাটা আসলে বোকামি। বিসিএস এরকম প্রশ্ন আসে না। আর এখন প্রাইমারিতেও এসব প্রশ্ন আসে না। প্রাইমারিতেও আগে এক সময় আসতো, এখন মনে করেন প্রাইমারির প্রশ্ন কঠিন হয়ে গেছে। তো আশা করি যেদিন আমি ক্লাসটা নিব নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের উপর, সেদিন এসব বিস্তারিত আলোচনা করে দিব। 2 ঘন্টার ক্লাসে যদি শেষ করতে না পারি, দরকার পড়লে একটা ক্লাস বেশি নিব। কিন্তু আপনাদের যে উত্তর শুনতেছে, আমি তো একটু হতাশ হয়ে গেলাম যে বয়েজ আপনারা কমন নাউন বললেন প্রিপারেশনের শেষ দিকে এসে। সমস্যা নাই, ক্লাসগুলো করলে আশা করি আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। তবে বেসিকটা একটু ক্লিয়ার থাকা জরুরি, পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? তাহলে ক্লাসে চলে যাই, যদি প্রশ্ন না থাকে ক্লাসে চলে যাই। স্যার প্রিপোজিশন আর ভোকাবুলারি রিলেটেড যদি একটা ক্লাস রাখতেন বা কিছু। প্রেপোজিশনের উপর ক্লাস নেব, কোনো সমস্যা নাই। ভোকাবুলারির উপর ক্লাস রাখাটা আসলে কতটা মানে সময়ের উপর ডিপেন্ড করে, বুঝছেন? মানে আপনাদের অ্যাটলিস্ট পরীক্ষাটা স্যার, আসলে জি কবে হবে যে বোঝা জি। যাচ্ছে না। পরীক্ষাটা যদি জুন জুলাইয়ের দিকে হয়, আমরা যদি সময় পাই, কারণ এখানে আমরা কিন্তু কোনো অথরিটি দ্বারা মানে সীমাবদ্ধ না। আমাদেরকে কিন্তু, আমাদের উপরে কোনো অথরিটি নাই, আমরাই অথরিটি, আমরাই ক্লাস নেই। তো মনে করেন এখানে একটা জায়গায় যদি 5টা ক্লাস প্রয়োজন হয়, ওটা আমরা নিতে পারবো, কোনো সমস্যা নেই। তো যদি সময় পাওয়া যায় সেক্ষেত্রে আমরা নিব, বুঝতে পারছেন? জি জি, আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আজকে স্টার্ট করি আমাদের ইংলিশ টপিক। এর আগে আমি টেন্স নিয়েছিলাম, আজকে আমরা নেব হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুবই গুরুত্বপূর্ণ টপিক। এর হচ্ছে প্রিলিতে যেমন গুরুত্বপূর্ণ, রিটেনে তো এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে ক্লিয়ার আইডিয়া না থাকে, তাহলে আপনি নির্ভুল ইংলিশ লেখার কথা স্বপ্নেও দেখতে পারবেন না। নির্ভুল ইংলিশ লিখতে পারার ক্ষেত্রে যে টপিকগুলো গুরুত্বপূর্ণ, এর মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে টেন্স, আর আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কারণ কি, এই টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দুইটাই একটা পার্টস অফ স্পিচের সাথে রিলেটেড, যেটা হচ্ছে ভার্ব। ভার্বের পরিবর্তন হয় মূলত 2টা কারণে, টেন্সের কারণে ভার্বের পরিবর্তন হয়, আর একটা হচ্ছে সাবজেক্টের কারণে ভার্বের পরিবর্তন হয়। আর ভার্ব ছাড়া ইংলিশে কোনো বাক্য লেখা সম্ভব না। ইংলিশে যদি আপনি একটা বাক্য লিখতে হয়, সেন্টেন্স লিখতে হয়, তাহলে অবশ্যই একটা ফাইনিট ভার্বের উপস্থিতি আবশ্যক। ফাইনিট ভার্বের উপস্থিতি আবশ্যক, যেহেতু প্রত্যেক ইংলিশ বাক্যে ভার্বের ব্যবহার হয়, তাহলে ভার্ব যেগুলোর কারণে পরিবর্তন হয় সেগুলাকে সাথে টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জড়িত। আমি টেন্সের উপর ক্লাস নিয়েছি, আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিব। তাহলে আশা করি ভার্বের মোটামুটি এই দুইটা বড় টপিক কভার হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, ধরেন আহ, একটা বাক্য লিখলাম। ধরেন এরকম লিখি, একটা বাক্য লিখলাম, ইনসিডেন্টস লাইক দিস রিমাইন্ডস মি অফ দ্য পাস্ট। এই বাক্যর মধ্যে কি কোনো ভুল আপনারা দেখতে পান কিনা বলেন দেখি। স্যার ভার্বটা সিঙ্গুলার হবে না? রিমাইন্ড হবে। রিমাইন্ড এস হবে হবে স্যার। না স্যার? আচ্ছা, বাকি আর কেউ একটু উত্তর দেন দেখি। স্যার দিসের জায়গায় দিস হবে, টিএইচ, প্লুরাল হবে দিসটা। জি। আচ্ছা, ভেরি গুড, ধন্যবাদ। ইনসিডেন্ট হবে। মানে দুইটা, মানে আপনার সম্মিলিত প্রচেষ্টায় দুইটাই ভুল তুলতে পারছেন। ইনসিডেন্টস লাইক দিস,
যেহেতু দিসটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে দিস প্লুরাল হবে। আর এখানে আমাদের সাবজেক্টটা যেহেতু ইনসিডেন্টস, সাবজেক্টটা প্লুরাল, দেয়ারফর ভার্বটা হবে প্লুরাল ভার্ব, তার মানে রিমাইন্ডস না হয়ে রিমাইন্ড হবে। তাহলে বাক্যটা সঠিক হবে, ইনসিডেন্টস লাইক দিস রিমাইন্ড মি অফ দ্য পাস্ট। আশা করি এই যে আমি যে জিনিসটা বললাম এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। যেমন আমি আরেকটি ইজি বাক্য যদি আপনাদেরকে দেই, যেমন দা বয়েজ প্লেজ ফুটবল, বাক্যটা সঠিক না বাক্যটা ভুল? ভুল। ভুল। কেন ভুল? প্লে হবে, স্যার ভার্ব প্লে ভার্ব হবে, এখানে আমাদের সাবজেক্টটা ভার্ব কি? সিঙ্গুলার, দা দা বয়েজ। প্লুরাল। প্লুরাল না ভাই বয়েজ। এটা। প্লুরাল। বয়েজ হচ্ছে প্লুরাল, বয়েজ যেহেতু প্লুরাল, তাহলে এই যে ভার্বটা, ভার্বটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? প্লুরাল ভার্ব দা প্লুরাল হবে। হবে প্লুরাল স্যার। ভার্বের শেষে তো এস বা ইএস হয় না, তাহলে বয়েজ প্লে ফুটবল। এই যে আমাদের ভার্বটা, ভার্বটা যে সাবজেক্টকে অনুসরণ করলো, ভার্ব যখনই সাবজেক্টকে অনুসরণ করে বসবে সেটাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে ভার্বটা সাবজেক্টের সাথে এগ্রি করছে। ভার্ব যদি সাবজেক্টের সাথে এগ্রি করে সেই জিনিসটাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কঠিন কিছু না। ভার্ব সাবজেক্ট অনুযায়ী বসার যে বিষয়টা সেটাকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটা কি এটা বুঝতে পেরেছেন কিনা? দেখেন তো টপিকের নামটা কি ক্লিয়ার কিনা। জি জি স্যার। স্যার। জি স্যার। স্যার আপনি প্রথমে যে সেন্টেন্সটা লিখলেন ওই যে ইনসিডেন্ট, স্যার এটা যদি সাপোজ পিন পয়েন্ট এররের মধ্যে থাকতো তখন কি ইনসিডেন্টটাকে শুধু ইনসিডেন্ট করে দিলে পুরো সেন্টেন্সটা কারেক্ট হতো না? হ্যাঁ, ইনসিডেন্ট করে দিলে কারেক্ট হতো। আমি পিন পয়েন্ট এররের মধ্যে কোন জায়গায় আন্ডারলাইন করা আছে ওটা তো দেখতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। জি যদি জি। আন্ডারলাইন করা থাকে, যে কোনো একটার মধ্যে করা থাকবে, তাহলে ইনসিডেন্টটা ক্লিয়ার করে দিলেই হয়ে যেত, বুঝতে পেরেছেন? জি স্যার। মানে জি আপনি স্যার। টপিকটা বুঝলে এটা পিন পয়েন্ট এরর আকারে আসুক বা সেন্টেন্স কারেকশন আকারে আসুক, যেভাবে আসুক আপনারা উত্তর করতে পারবেন, বুঝতে পেরেছেন? টপিকটা একদম বেসিক, খুব ক্লিয়ার থাকার লাগবে। জি স্যার। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু আমি বলি, সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে সাবজেক্ট বলে আমরা তো জানি, সাবজেক্ট হচ্ছে যে ক্রিয়া সম্পাদন করে, বাক্যে যে ক্রিয়া সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। সাবজেক্ট আমরা আইডেন্টিফাই করবো কেমনে? ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে। অ্যাক্টিভ ভয়েসে ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারবো। আচ্ছা, ধরেন প্রথম এই যে বাক্যটা, আমি এখানে একটা বাক্য লিখলাম যে দ্য বয়েজ প্লে ফুটবল, এন্ড আমরা যদি বলি কারা ফুটবল খেলে, তাহলে উত্তর কি পাবো? দা বয়েজ। তাহলে দ্য বয়েজ সাবজেক্ট। এখানে আমার ভার্বটা হচ্ছে রিমাইন্ড, মানে কি, কে বা কারা আমাকে রিমাইন্ড করে অতীত সম্পর্কে, তাহলে উত্তর কি পাবো? ইনসিডেন্টস। ইনসিডেন্টস। তাহলে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে ভার্বকে যদি আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সাবজেক্ট পাবো। আর যদি এটা প্যাসিভ ভয়েস হয়, প্যাসিভ ভয়েসে কি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাবো। যেমন দ্য বয়েজ প্লে ফুটবল, এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি, ফুটবল ইজ প্লেড, কি হবে বলেন? Played by them. প্লেড বাই দ্য বয়েজ। Football is played by the boys. By the words. Football is played by the boys. আচ্ছা, স্যার এখন ওই এখানে যে আমরা উপরে প্রশ্ন করব বয়েজ দ্বারা কি খেলা হয়, কি দ্বারা প্রশ্ন করবো, তাহলে উত্তর কি আসবে? ফুটবল। ফুটবল। ফুটবল, তাহলে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আইডেন্টিফাই এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনি এটা বুঝতে পারতেছেন যে সাবজেক্ট আমরা আইডেন্টিফাই করব কিভাবে। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনাদের যখন বড় বাক্য দেওয়া থাকবে সেই বড় বাক্যের মধ্যে সাবজেক্ট আইডেন্টিফাই করা কঠিন হয়ে ওঠে। বাক্য যেমন যেমন এই বাক্যগুলো আমি ছোট বাক্য দিচ্ছি, ছোট বাক্যে আপনারা সাবজেক্ট দেখেই বুঝতে পারতেছেন এটা সাবজেক্ট। তবে বাক্যটা যখন বড় হয় তখন বড় বাক্যে সাবজেক্ট আইডেন্টিফাই করার জন্য এই নিয়মটা খুবই ক্রুশাল, যে ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করবো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, এবং প্যাসিভ ভয়েসে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যাবে। সাবজেক্টের ব্যাপারটা ক্লিয়ার কিনা সবাই একটু স্যার। বলেন দেখি। জি বলেন। স্যার, স্যার ওই যে ইনসিডেন্টস, ইনসিডেন্টস যেটা আছে ওই শব্দটা কি ওইটা তো জড় বা কোনো ঘটনা, অর্থটা তো এরকম হচ্ছে না। যেমন হুম হুম আমাকে স্মরণ করতেছে ঘটনাগুলা বা অতীতের, হুম হুম। আহ, তাহলে ওইটা তো বস্তুবাচক, তো ও কিভাবে কি বস্তুবাচক সমর্থন বস্তুবাচক করে, তো কি? ওইটা তো পেসিভ হওয়ার কথা না স্যার। না, অবশ্যই না, বস্তুবাচক হলে প্যাসিভ হইতে পারে না, কে বললো?
এগুলো হচ্ছে মনে করেন খুবই মানে শিশু সুলভ ভাবে যখন শেখানো হয় তখন এই জিনিসগুলো শেখানো হয়, যে ব্যক্তিবাচক হইলে অ্যাক্টিভ, বস্তুবাচক হইলে প্যাসিভ। এনে বস্তু কি কাজটা করতেছে না করতেছে না, বলেন তো কাজটা কি বস্তু করতেছে না করতেছে না? ও তো মানে এই যে ও কি আমাকে কিভাবে অতীত করেছে? অতীতকে মনে করায় দিচ্ছে। এই যে কাজ, এই কাজটা কি বস্তু করতেছে না বা ঘটনাগুলো করতেছে না? এই কাজটা তো ঘটনা, যে কাজ করে, যে ডুয়ার, ডুয়ার সবসময় অ্যাক্টিভ হয়, সেটা মনে রাখবেন। যখন কাজটা করবে ডুয়ার, এই কাজ আমাকে অতীত মনে করায় দেওয়ার এই কাজটা এই ঘটনাগুলোই করতেছে। যেহেতু ঘটনাগুলো কাজটা করতেছে, ঘটনাগুলো এখানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস হিসেবে বিবেচিত হবে। বুঝতে পেরেছেন পুরো বাক্যটা? দেশে আচ্ছা, এসব পড়বেন না যে এটা বস্তুবাচক না ব্যক্তিবাচক। এটা ডিপেন্ড করে না, ডিপেন্ড করে কাজটা কি করছে। যদি এই কাজটা বস্তুবাচক কোনো জিনিস করে, সেই ক্ষেত্রে সেটাই আমাদের অ্যাক্টিভ ভয়েস হিসেবে বিবেচনা করতে হবে। ডুয়ার দেখতে হবে যে কাজটা করতেছে কিনা। যেমন ধরেন investigation committees are formed in Bangladesh at times. এই বাক্যটা কি অ্যাক্টিভ ভয়েস না প্যাসিভ ভয়েস? একটু বলেন দেখি, দ্রুত বলেন। প্যাসিভ। 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 এখানে আমাদের সাবজেক্ট কে? ইনভেস্টিগেশন কমিটি। কমিটি। ইনভেস্টিগেশন কমিটিজ আর ফর্মড ইন বাংলাদেশ এট টাইমস। এখন ইনভেস্টিগেশন কমিটি কে তৈরি করে, এটা কি বলা আছে? না স্যার। না স্যার। তাহলে এটা প্যাসিভ ভয়েস, শেষ। ইনভেস্টিগেশন কমিটি তো আর নিজে নিজে গঠিত হয় না, কেউ একজন ইনভেস্টিগেশন কমিটি গঠিত করে। কে গঠিত গঠন করছে, মানে ডুয়ারটা এখানে নাই, এর জন্য এটা একটা প্যাসিভ ভয়েস। কিন্তু ডুয়ারটা যখন থাকবে তখন এটা অ্যাক্টিভ ভয়েস হয়ে যাবে। যেমন প্রাইম মিনিস্টার ফর্মস দ্য ইনভেস্টিগেশন কমিটি অ্যাট টাইমস, যদি প্রাইম মিনিস্টার থাকে সেক্ষেত্রে প্রাইম মিনিস্টার হবে সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েস। যাই হোক, ভয়েস এটা পরে আরেকদিন আলোচনা করব। আজকে নাইলে আমরা অন্য টপিকে চলে যাব। যাই হোক, আশা করি সাবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করা হয় এটা ক্লিয়ার কিনা বলেন দেখি। জি স্যার। জি স্যার। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু আমি আপনাদেরকে স্মরণ করে দিই, এটা হচ্ছে পার্সন। পার্সন কয় প্রকার বলেন দেখি? স্যার 3 প্রকার। 3 প্রকার। কি কি? স্যার ফার্স্ট ফার্স্ট পার্সন, পার্সন, পারসন, সেকেন্ড থার্ড পার্সন, থার্ড পার্সন। পার্সন। জি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আর ফার্স্ট পার্সন একটা সিঙ্গুলার দিয়ে, একটা সিঙ্গুলার, দিয়ে প্লুরাল। প্লুরাল। আচ্ছা, ফার্স্ট পার্সন সিঙ্গুলারের উদাহরণ দেন দেখি। আই। আই। আই এর সাথে ধরেন ইট দিলাম, একটা ভার্ব নিলাম। প্লুরাল কি হবে ফার্স্ট পার্সন? উই। 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 উই এর সাথে ইট হয়। সেকেন্ড পার্সন সিঙ্গুলার কি বলেন দেখি? ইউ। ইউ। ইউ এর সাথে কি হবে? ইট। সেকেন্ড ইট। পার্সন প্লুরাল কি? ইউ, ইউ। 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 ইউ এর সাথে হবে ইট। থার্ড জি। পার্সন প্লুরাল কোনটা? থার্ড হি। পারসনের ই। ও দে প্লুরাল দে। প্লুরাল। জি। তে ইট। তার মানে সবগুলোর সাথেই হচ্ছে ইট হয়েছে, কোনটা শেষে এস বা ইএস হয় না। এস বা ইএস কখন হয় ভার্বের সাথে? থার্ড যখন থার্ড থাকে পার্সন পার্সন সিঙ্গুলার সিঙ্গুলার। নাম্বারের সাথে। থার্ড পার্সন সিঙ্গুলার কোনগুলা? হি, 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 সি, ইট, ইট, হি, এনি প্রপার নাউন। ইটস, ইট, ইটস। তার মানে এই যে কোয়াড্রেন্টে যে ভার্ব গুলো আসবে, এগুলো শেষে এস বা ইএস যুক্ত হবে। এটা আমরা সবাই জানি, আমি আরেকবার জাস্ট রিভিউ করলাম, যেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এটা একদম বেসিক। তো থার্ড পার্সন সিঙ্গুলার এই জিনিসটা বোঝা খুব গুরুত্বপূর্ণ, যে থার্ড পার্সন সিঙ্গুলার আসলে কি। আমরা থার্ড পার্সন সিঙ্গুলার বলতেই হি, সি, ইট এগুলোই মুখে আসে। তবে থার্ড পার্সন সিঙ্গুলার আরেকটু বিস্তারিত আমি একটু বলে দিচ্ছি। থার্ড পার্সন সিঙ্গুলারের মধ্যে আর কোনগুলা পড়বে? থার্ড পার্সন সিঙ্গুলার সব প্রপার নাউন গুলাই তো থার্ড পার্সন সিঙ্গুলারের মধ্যে পড়বে। প্রপার নাউন যে নামগুলা, যেমন হইতে পারে রাফি, হইতে পারে নাইমা, হইতে পারে পদ্মা, হইতে পারে মাউন্ট এভারেস্ট। যে কোনো কিছু প্রপার নাউন গুলা হতে পারে। এরপর সিঙ্গুলার যেগুলো কমন নাউন আছে, সিঙ্গুলার কমন নাউন, এগুলো থার্ড পার্সনের মধ্যে হতে পারে। যেমন রিভার, সি, স্কুল ইত্যাদি। এরপরে হচ্ছে কালেকটিভ নাউন গুলা। কালেকটিভ নাউন কোনগুলো আছে? কালেকটিভ নাউন যেমন আছে হচ্ছে
সর্বপ্রথম যে কালেকটিভ নাউন আমরা পড়বো এটা হচ্ছে ফ্যামিলি। এরপর হচ্ছে আজকে আমরা ক্লাসে আছি ক্লাস, কমিটি, জুরি, গভর্নমেন্ট ইত্যাদি, এগুলো সব কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন গুলো থার্ড পার্সন সিঙ্গুলারের মধ্যে পড়বে। কালেকটিভ নাউন নিয়ে একটু আলোচনা আছে, আর একটু আমি একটু পরে এখনই আলোচনাটা করব। আচ্ছা, এরপরে থার্ড পার্সন সিঙ্গুলারের মধ্যে আর কি পড়তে পারে? থার্ড পার্সন সিঙ্গুলারের অ্যাবস্ট্রাক্ট মধ্যে নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন গুলা। অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন হচ্ছে ফ্রিডম, লাভ, হেট, পলিটিক্স, চাইল্ডহুড ইত্যাদি অনেক অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। আর এটা হচ্ছে আনকাউন্টেবল ম্যাটেরিয়াল নাউন। আনকাউন্টেবল ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল ম্যাটেরিয়াল নাউন গুলাও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলারের মধ্যে পড়বে। যেমন সুগার, গোল্ড, ওয়াটার, অয়েল, এগুলো কিসের মধ্যে পড়বে বলেন? থার্ড থার্ড পার্সন পার্সন সিঙ্গুলার। আচ্ছা, আর কালেকটিভ নাউন থার্ড পার্সন সিঙ্গুলারটা তাহলে দেখেন তো খালি হি সি এটার মধ্যে সীমাবদ্ধ নাকি একটু বিস্তর, বলেন দেখে। স্যার একটু বিস্তার। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে কালেকটিভ নাউন যেটা বললাম এটা থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে কালেকটিভ নাউন। এগুলো যদি একত্রে কাজ করে তাহলে কালেকটিভ নাউন সিঙ্গুলার, মনে রাখবেন। আর কালেকটিভ নাউন যদি পৃথকভাবে কাজ করে তাহলে কালেকটিভ নাউন প্লুরাল হবে। আবার বলছি, কালেকটিভ নাউন একত্রে কাজ করলে কালেকটিভ নাউন সিঙ্গুলার হবে, কালেকটিভ নাউন পৃথকভাবে কাজ করলে কালেকটিভ নাউন প্লুরাল হবে। এক্সাম্পল দিয়ে বুঝাই দেই, যেমন দ্য জুরি হ্যাভ টেকেন এ ডিসিশন। বলেন তো কি হবে, হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাজ। বাকিরা বলেন। জি স্যার স্যার, হ্যাভ, হ্যাজ। স্যার হ্যাজ হ্যাজ। হ্যাজ কেন হ্যাজ হয়েছে? হ্যাজ হয়েছে কারণ জুরি একত্রে কাজ করছে। জুরি শব্দের অর্থ কি বলেন? বিচারক। বিচারক, বিচারক বিচারক না, বিচারক মণ্ডলী। মণ্ডলী। বিচারক মন্ডল। বিচারক মণ্ডলী। বিচারক ইংলিশ হচ্ছে জুরর। জুরির সিঙ্গুলার হচ্ছে জুরর, একজনকে বোঝায়। জুরির একজনকে জুরর বলে, আর একত্রে সব জুররকে বলা হয় জুরি। জুরি হ্যাজ টেকেন এ ডিসিশন, কারণ কি? এটা হচ্ছে সিঙ্গুলার, একত্রে কাজ করছে। আর জুরি যদি পৃথক ভাবে কাজ করে, যেমন দ্য জুরি ইজ আর গোয়িং ব্যাক টু দেয়ার হোমস, এটা কি হবে? ইজ হবে না আর হবে? আর আর হবে। স্যার আর, কারণ আর আর হচ্ছে হবে। কেন, জুরি তো এখানে একত্রে কাজ করছে না। জুরি বা বিচারক মন্ডলী যে যার বাসায় চলে যাচ্ছে, এটা যদি যেহেতু কাজটা পৃথক ভাবে তারা করছে সেক্ষেত্রে এটা প্লুরাল হবে। এটা কালেকটিভ নাউনের একটা গুরুত্বপূর্ণ নিয়ম, এটা একটু মনে রাখবেন, মাথায় রাখবেন। কালেকটিভ নাউন একত্রে কাজ করলে কালেকটিভ নাউন সিঙ্গুলার হয়, আর কালেকটিভ নাউন পৃথক ভাবে কাজ করলে কালেকটিভ নাউন প্লুরাল হয়। দেখেন তো ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? এতক্ষণ আমি যে সাবজেক্ট গুলো বুঝাইছি, বুঝছেন সাবজেক্ট কি, সাবজেক্টের মধ্যে পার্সনের ব্যবহার গুলা, পার্সনের মধ্যে থার্ড পার্সন সিঙ্গুলার, এটা একটু বিস্তারিত আলোচনা করেছি। এটা ক্লিয়ার সবাই? জি। জি স্যার। তাহলে এবার আপনারা পরীক্ষায় যে সব এক্সাম্পল পেতে পারেন ওইগুলো এবার আমি আলোচনা করব। তাহলে গুরুত্বপূর্ণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম, তাহলে ইম্পর্টেন্ট রুলস গুলো এখন আলোচনা করছি যেগুলো আপনারা পরীক্ষায় পেতে পারেন। ইম্পর্টেন্ট রুলস খুবই গুরুত্বপূর্ণ, সারা জীবন কাজে লাগবে যদি মনে রাখতে পারেন। প্রথম হচ্ছে এন্ড এর নিয়মটা শিখাবো। এন্ড এর নিয়ম। এন্ড এর মধ্যে তিনটা নিয়ম আছে। এন্ড এর মধ্যে তিনটা নিয়ম আছে। প্রথম নিয়ম হচ্ছে এন্ড দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, এন্ড দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তাহলে verb সর্বদা প্লুরাল হবে। এক্সাম্পল দিয়ে বুঝাই দেবো, কোনো চিন্তা করবেন না। এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকলে ভার্ব সর্বদা প্লুরাল হবে। যেমন হি অ্যান্ড হিজ ব্রাদার, ইজ আর গিলটি, কি হবে বলেন দেখি? আর আর, আর কেন আর হয়েছে? এই যে এন্ড আছে, এন্ড দ্য। এন্ড জি। দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত আছে। এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকলে ভার্ব কি হবে বলেন? স্যার প্লুরাল প্লুরাল। হবে। প্লুরাল হবে। এই নিয়মটা খুবই ইজি। প্লুরাল হবে। দ্বিতীয় নিয়মটা পরীক্ষা আসতে পারে, এটা পরীক্ষা অনেকবার আসছে। এটা কি?
এন্ড দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, 1 নম্বর নিয়মের মতোই এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকে এবং সাবজেক্ট দ্বয় যদি একটা আইডিয়া বা একটি ধারণা প্রদান করে, তখন ভার্ব সিঙ্গুলার হবে। আবারও বলছি, এন্ড দ্বারা যুক্ত দুইটি সাবজেক্ট যদি একটি নির্দিষ্ট ধারণা বা আইডিয়া প্রদান করে, তখন ভার্বটি সিঙ্গুলার হবে। যেমন দ্য হিউ অ্যান্ড ক্রাই অফ দ্য সিটি ইজ আর হার্মফুল। এন্ড আছে, এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত আছে, একটা হচ্ছে হিউ আর একটা হচ্ছে ক্রাই। তাহলে এই ভার্বটা কি হওয়ার কথা ছিল? ভার্বটা হওয়ার কথা ছিল প্লুরাল। কিন্তু এই হিউ অ্যান্ড ক্রাই দুইটা সাবজেক্ট হইলো, এই দুইটা সাবজেক্ট নির্দিষ্ট একটা ধারণা দিচ্ছে। হিউ অ্যান্ড ক্রাই, হিউ শব্দের অর্থ হচ্ছে রং, আর ক্রাই শব্দের অর্থ হচ্ছে কান্না। হিউ অ্যান্ড ক্রাই যখন একত্রে বসবে, হিউ অ্যান্ড ক্রাই বলতে নয়েজ বুঝায়, কোলাহল বুঝায়। দ্য নয়েজ অফ সিটি ইজ হবে না আর হবে? ইজ। ইজ। Sir, ইজ। তার মানে এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত হয়ে একটা নির্দিষ্ট ধারণা বা আইডিয়া প্রদান করলে তখন কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। এটা বুঝতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন স্লো অ্যান্ড স্টেডি ইজ আর দ্য ওয়ে ফরওয়ার্ড। ইজ। দেখেন এন্ড আছে, এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত আছে, একটা স্লো অ্যান্ড একটা স্টেডি। দুইটা সাবজেক্ট যুক্ত থাকলে ভার্ব সাধারণত প্লুরাল হয়। তবে স্লো অ্যান্ড স্টেডি দ্বারা কি বোঝাচ্ছে? একটা নির্দিষ্ট ধারণা দিচ্ছে। স্লো অ্যান্ড স্টেডি দ্বারা বোঝাচ্ছে কনসিস্টেন্সি। তাহলে ইজ হবে না আর হবে? sir, ইজ is. হবে। আরেকটা এক্সাম্পল দিই, দেখেন। ধরেন বললাম ব্রেড অ্যান্ড বাটার ইজ আর মাই ফেভারিট ব্রেকফাস্ট। ইজ হবে না আর হবে বলেন দেখি? ইজ। ইজ। কেন ইজ হয়েছে? স্যার একই জাতীয় বোঝাচ্ছে। এন্ড দ্বারা স্যার দুইটা একই জিনিস সাথে বোঝাচ্ছে, খাই একটা হচ্ছে ব্রেড। ব্রেড আর একটা হচ্ছে বাটার। ব্রেড অ্যান্ড বাটার দুইটা পৃথক পৃথক পণ্য, দুইটা সাবজেক্ট। কিন্তু এই ক্ষেত্রে ব্রেড অ্যান্ড বাটার একটা নির্দিষ্ট নাস্তা বা নাস্তার আইডিয়া দিচ্ছে বা ধারণা দিচ্ছে। যেমন রুটি এবং মাখন বা পাউরুটি এবং মাখন আমার প্রিয় নাস্তা। একটা নাস্তার আইডিয়া দিচ্ছে দেখে এটা কি হবে? ইজ হবে। ইজ হবে। তার মানে দুইটা সাবজেক্ট যদি নির্দিষ্ট একটি ধারণা বা আইডিয়া প্রদান করে, সেক্ষেত্রে ভার্ব কি হবে বলেন? Sir, singular. সিঙ্গুলার। 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 তখন বললাম ব্রেড অ্যান্ড বাটার হ্যাজ হ্যাভ বিন বট। কি হবে? হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাজ। হ্যাভ। হ্যাজ কেন হবে? এটা হ্যাভ হবে। ব্রেড, হ্যাঁ প্লুরাল দেখেন হবে ব্রেড, হ্যাভ। ব্রেড এবং বাটার অ্যান্ড বাটার। হ্যাভ বিন বট, বাজার থেকে কেনা হয়েছে। এখানে কি ব্রেড এন্ড বাটার দ্বারা একটা নির্দিষ্ট আইডিয়া বা ধারণা দিচ্ছে, না দুইটা ভিন্ন ভিন্ন বস্তু না স্যার, বস্তু ভিন্ন বাজার থেকে ভিন্ন কেনা হচ্ছে বস্তু বোঝাচ্ছে? কিনা হয়েছে। দুইটা ভিন্ন ভিন্ন বস্তু বাজার থেকে কেনা হয়েছে, সেই ক্ষেত্রে এটা কোন নিয়ম অনুযায়ী হয়েছে? এটা আমার 1 নম্বর নিয়ম অনুযায়ী হয়েছে। এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকলে ভার্ব কি হবে? প্লুরাল। প্লুরাল। তবে এন্ড দ্বারা যুক্ত দুইটি সাবজেক্ট যদি একটা নির্দিষ্ট ধারণা বা আইডিয়া দেয়, সেই ক্ষেত্রে কি হয় এটা বলেন? সিঙ্গুলার। দেখেন তো ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা একটু বলেন, ক্লিয়ার হইলে বলেন। ক্লিয়ার স্যার। ব্রেড এন্ড বাটার একবার সিঙ্গুলার হয়েছে আর একবার প্লুরাল হয়েছে, কেন হয়েছে বুঝতে পেরেছেন? জি স্যার। Yes, sir. জি স্যার। আর একটা নিয়ম হচ্ছে যে সাবজেক্ট যখন দুইটা হবে, দুইটা সাবজেক্টের আগে যদি দুইটা আর্টিকেল হয়, দুইটা সাবজেক্টের আগে যদি দুইটা আর্টিকেল হয়, তাহলে ভার্ব প্লুরাল হয়। আর দুইটা সাবজেক্টের আগে যদি আর্টিকেল একটা হয়, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। মনে রাখবেন, এটাও পরীক্ষায় আসে। বুঝতে পেরেছেন? জি। জি। যেমন এক্সাম্পল কি?
the headmaster and না না ওইরকম না, uh, কমন এক্সাম্পল একটু ধরেন, এ রেড অ্যান্ড ব্ল্যাক পেন ইজ আর ডেড। কি হবে এটা? ইজ হবে এটা স্যার। স্যার is হবে স্যার। বাকিরা বলেন দেখি, যারা আছেন ক্লাসে উপস্থিত, উত্তর দেন। ইজ স্যার হবে। a red and black is হবে স্যার। ইজ স্যার। Is হবে। কারণ কি, এখানে কিন্তু দুইটা কলম বোঝানো হচ্ছে না, একটা কলম বোঝানো হচ্ছে। এ রেড অ্যান্ড ব্ল্যাক পেন, এ রেড পেন অ্যান্ড ব্ল্যাক পেন, এটা দুইটা ভিন্ন কলম বোঝানো হচ্ছে না, একটা কলম বোঝানো হচ্ছে। রেড অ্যান্ড ব্ল্যাক পেন মানে এরকম অনেক কলম আছে না যে লাল এবং কালো মিশ্রিত থাকে, একটা পুশ করলে লাল বের হয় আবার আরেকটা পুশ করলে কালো বের হয়, এরকম কলম আছে জি না? স্যার। জি স্যার। কলমটা হয়তো বোঝানো হচ্ছে এ রেড অ্যান্ড ব্ল্যাক পেন ইজ আর নিডেড। তবে এখানে যদি আমি বলতাম এ রেড অ্যান্ড এ ব্ল্যাক পেন, ব্ল্যাকের আগে যদি আরেকটা এ থাকতো তাহলে কি হতো? তখন আর হতো স্যার। স্যার প্লুরাল হয়ে যেত। আর হতো। তার মানে একটা আর্টিকেল, দুইটা সাবজেক্টের আগে একটি আর্টিকেল থাকলে ভার্ব সিঙ্গুলার হবে, এবং দুইটি আর্টিকেল থাকলে ভার্ব প্লুরাল হবে। যেমন দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ আর কামিং, কি হবে বলেন দেখি? is হবে ইজ স্যার। কামিং হবে হবে। স্যার। কামিং, কারণ আমরা ছোটবেলায় এটা শিখেছি, যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি। এটা আমরা বুঝবো কিভাবে? এই যে একটা আর্টিকেল আছে, আর দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি হলে কি হবে? আর কামিং। আর কামিং। তার মানে এটা যে সবসময় দা দিয়ে থাকবে এবং সবসময় যে এই উদাহরণটাই আসবে, ব্যাপারটা কিন্তু এরকম না। যে কোনো উদাহরণ আসতে হবে, আসতে পারে, যদি আমাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকে, যেটাই আসুক না কেন আমরা উত্তর করতে পারবো। দেখেন এন্ডের এই তিনটা নিয়ম আছে, সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। Yes, sir. আচ্ছা, এবার হচ্ছে অর। অরের নিয়মটা কি? অর দ্বারাও দুইটা সাবজেক্ট থাকে। অরের এ পাশে একটা সাবজেক্ট থাকে, এ পাশে একটা সাবজেক্ট থাকে, এরপর একটা ভার্ব তো থাকবে। অর দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে তখন ভার্বটা কি করবে? ভার্বটা হচ্ছে কাছের সাবজেক্টকে অনুসরণ করবে, এটাকে বলে ক্লোজেস্ট সাবজেক্ট রুল। ক্লোজেস্ট সাবজেক্টকে অনুসরণ করবে। আবার বলছি, অর দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে, ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে অর তাকে অনুসরণ করবে। আমি যেমন বললাম, হি অর হিজ ফ্রেন্ডস ইজ আর গিলটি, কি হবে বলেন দেখি? আর আর অর গিলটি। হবে আর দুইটা আর সাবজেক্ট। guilty, তাহলে এখানে ইজ আর মানে ভার্বটা কাকে অনুসরণ করবে? হি কে নাকি হিজ ফ্রেন্ডস, কাকে অনুসরণ করবে? হিজ ফ্রেন্ড। his friends হিজ ফ্রেন্ডস যেহেতু প্লুরাল, তাহলে এটা কি হবে? প্লুরাল। আর আর এটা যদি আমি উল্টাই দিতাম, ধরেন হিজ ফ্রেন্ডস অর হি, তখন ইজ হতো না আর হতো? স্যার ইজ। is হতো ইজ। স্যার। এখানে যে থাকবে মানে ভার্বের কাছে যে থাকবে সেটা অনুযায়ী, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। এটা হচ্ছে অরের নিয়ম। অরের একটাই নিয়ম আছে, আশা করি অরের নিয়মটা বুঝতে পারছেন। এন্ডে যেমন তিনটা নিয়ম আছে, অরের একটা নিয়মই আছে, যে অরের ক্লোজেস্ট সাবজেক্টকে অনুসরণ করবে ভার্ব। এবার হচ্ছে আমাদের এন্ড এবং অরের নিয়ম শেষ। অরের নিয়ম হচ্ছে 2 নাম্বার নিয়ম। এন্ডের নিয়মটা ছিল 1 নাম্বার নিয়ম। 1 নাম্বারের মধ্যে আমরা তিনটা সাব রুল শিখেছি। 2-এর একটাই নিয়ম অরের। এবার 3 নাম্বার রুলটা লিখবো। 3 নাম্বার রুল হচ্ছে, এটা খুবই কমন একটা এক্সাম্পল, ইদার অর নিদার নর, ইদার অর নিদার নর, আর নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো। এইগুলা দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে, ইদার অর নিদার নর নট অনলি বাট অলসো দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে, তখনও ভার্ব ক্লোজেস্ট সাবজেক্টকে অনুসরণ করবে, এর আগের নিয়মটার মতোই। যেমন আমি বললাম, ইদার হি অর হিজ ফ্রেন্ডস ইজ আর গিলটি, তাহলে কি হবে এটা বলেন দেখি? আচ্ছা, আর guilty আর কেন আর হচ্ছে? এই যে ক্লোজেস্ট সাবজেক্ট, যে এর আগের নিয়মটার মতোই, ইদার অর নিদার নর নট অনলি বাট অলসো দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে, তখন ভার্ব কাকে অনুসরণ করবে? কাছের closest subject ক্লিয়ার সবাই? এই রুলটা, 3 নাম্বার রুলটা কি ক্লিয়ার কিনা বলেন?
জি জি স্যার। স্যার। স্যার এটা হচ্ছে কারণ অরের নিয়ম যেটা ছিল স্যার ওইটার মতো। হ্যাঁ, ওইটা একদম সেম। এরপর 4 নম্বর উল্টা, 4 নম্বরের হচ্ছে ইদারের সাথে যদি অর এবং নিদারের সাথে যদি নর না থাকে। আবার বলছি, ইদারের সাথে অর এবং নিদারের সাথে যদি নর না থাকে, তাহলে ভার্ব সর্বদা সিঙ্গুলার হবে। ভার্ব কি হবে সর্বদা বলেন? সিঙ্গুলার। সিঙ্গুলার। চোখ বন্ধ করে সিঙ্গুলার হবে। আমি বললাম ইদার অফ দা টু বয়েজ ইজ আর গিলটি, কি হবে? ইজ গিলটি। ইজ গিলটি স্যার। বলেন দেখি, সবাই বলেন, বুঝতে পারতেছেন কিনা, কি হবে? জি স্যার, ইজ ইজ is গিলটি। guilty. Yes. কেন ইজ ইজ গিলটি। হয়েছে? Is স্যার ইদারের শুধু সাথে ইড আছে। ইদারের সাথে অর নাই, আর নিদার অফ দ্য টু বয়েজ ইজ আর নট গিলটি যদি এরকম থাকতো, তাইলে ইদার এবং নিদারের সাথে যদি অর বা নর না থাকে, সেই ক্ষেত্রে ভার্বটা চোখ বন্ধ করে সিঙ্গুলার হবে। এখানে টু বয়েজ আছে না কি আছে এটা আমাদের দেখার কোনো বিষয় না। ইদার আছে, ইদারের সাথে অর নাই, তার মানে ভার্ব চোখ বন্ধ করে আমরা কি দাগাবো? সিঙ্গুলার দাগাবো। দেন ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। আবার একটু বলা যাবে এক্সাম্পলটা? বুঝিনি। এক্সাম্পলটা বুঝেন নাই? আমি বলেছি ইদারের সাথে সাধারণত অর থাকে, আবার নিদারের সাথে সাধারণত নর থাকে বাক্যের মধ্যে। এখন ইদারের সাথে যদি বাক্যে অর না থাকে এবং নিদারের সাথে যদি বাক্যে নর না থাকে, তাহলে ভার্ব যেটা থাকবে, ভার্বটা চোখ বন্ধ করে আমরা সিঙ্গুলার দাগাবো। যেমন আরেকটা এক্সাম্পল দেই, নিদার অফ ইউ হ্যাজ হ্যাভ ডান ইট। যিনি প্রশ্ন করেছেন বলেন দেখি, এটা হ্যাজ হবে না হ্যাভ হবে? স্যার ইউ হ্যাভ হবে। নো স্যার, হ্যাজ হবে। you has এ- হবে হ্যাজ। এতক্ষণ এতক্ষণ পড়ানোর পর singular যদি বলেন হ্যাভ হবে, তাহলে কেমনে হইলো? নিদার, has নিদারের সাথে কোনো নর নেই। আমি বলছি ইদারের সাথে অর এবং নিদারের সাথে যদি নর না থাকে, তাহলে ভার্ব চোখ বন্ধ করে সিঙ্গুলার হবে, তাহলে হ্যাজ হবে। আমি বলছি তো এটা দেখার বিষয় না এখানে কি টু বয়েজ আছে না ইউ আছে না 100 পিপল আছে, এটা আমাদের দেখার বিষয় না। ইদারের সাথে অর নাই, নিদারের সাথে নর নাই, চোখ বন্ধ করে ভার্ব কি দাগাবো? সিঙ্গুলার দাগাবো। তো নিদার অফ ইউ হ্যাজ ডান ইট, কি হবে? বুঝতে পেরেছেন কিনা? জি স্যার। জি স্যার নাকি বুঝেন নাই? বলেন, আপনাদের যে জি শুনলাম, এটা তো মনে হলো স্যার আপনারা কেউ বুঝতে পেরেছি সবাই ক্লিয়ার। এখানে কিন্তু ইয়েস স্যার। মনে করেন আমরা একদম যেটা ক্রুশাল রুল বা যেগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট ওইগুলো পড়াই দিচ্ছি, বুঝছেন? ক্লাসে যেহেতু সময় কম এবং অল্প সময়ের মধ্যে একদম যেন বেস্ট জিনিসটা বা নির্যাসটা নিতে পারেন প্রত্যেক টপিক থেকে, ওইটাই চেষ্টা করা হবে। স্যার তো একটা তো বলা যায় স্যার, ফার্স্ট প্রিপোজিশনের আর প্রথম ফার্স্ট প্রিপোজিশনের আগে যদি কোনো সাবজেক্ট থাকে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। ওটা ওইটা পরে, ওই নিয়ম পরে আমি আসতেছি, ওটা পরে বোঝাবো। প্রিপোজিশনাল ফ্রেজ আমি একটু পরে আসতেছি ওটা। আপাতত ওকে যেভাবে বুঝাচ্ছি এভাবে মনে করেন, আমার ক্লাস যখন করবেন এমন ভাবে করবেন যে আজকে এই ক্লাসটা প্রথম করতেছেন টপিকের উপর, বুঝতে পেরেছেন? তাহলে দেখবেন ক্লাসটা খুব ভালো মতো বুঝতে পারবেন। মনে করেন আগে ধরেন এই টপিকের উপর হয়তো আপনারা ক্লাস করেছেন, ওইটা কোনো সমস্যা নাই, কিন্তু এই যে ক্লাসটায় বসবেন মনে করবেন আবার আজকে প্রথম নতুন করে শিখতেছেন, তাহলে দেখবেন সর্বোচ্চ উপকারটা পাবেন। বুঝতে পেরেছেন? ওকে স্যার। আচ্ছা, পর হচ্ছে 5 নম্বর নিয়মে এবার আমরা গেলাম। এটা হচ্ছে, এই নিয়মটাও খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা নিয়ম যেটা পরীক্ষা প্রায় সময় আসে। কিছু ফ্রেজ আছে, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, ইন অ্যাডিশন টু, অ্যাকম্প্যানিড বাই, along with, together with, এই জাতীয় যদি ফ্রেজ থাকে কোনো, মানে আপনাদের বাক্যের মধ্যে যদি এই জাতীয় ফ্রেজ গুলা থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, অ্যাকম্প্যানিড বাই, অ্যালং উইথ, টুগেদার উইথ, এই জাতীয় ফ্রেজ থাকে, এই জাতীয় ফ্রেজের আগে একটা সাবজেক্ট থাকবে, পরে একটা সাবজেক্ট থাকবে। এরপরে তো আমাদের যথারীতি সাবজেক্টের মূল ভার্বটা থাকবে। এখানে দুইটা সাবজেক্ট আছে, তাহলে ভার্ব কাকে অনুসরণ করবে?
মাথায় রাখতে হবে এই জাতীয় ফ্রেজগুলো যদি থাকে তাহলে ভার্ব প্রথম সাবজেক্টকে অনুসরণ করবে, ফার্স্ট সাবজেক্ট। এটা অনেক আসে পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ একটা রুল হচ্ছে এটা, ফার্স্ট সাবজেক্টকে অনুসরণ করবে যদি এই জাতীয় ফ্রেজগুলো থাকে। যেমন একটা এক্সাম্পল দেই, মাই ফাদার অ্যালং উইথ মাই আঙ্কলস হ্যাজ হ্যাভ গন ফিশিং, মাছ ধরতে গিয়েছে। এই দেখেন অ্যালং উইথ আছে, অ্যালং উইথ এর আগে একটা সাবজেক্ট আছে, এটা হচ্ছে মাই ফাদার, আর একটা সাবজেক্ট আছে মাই আঙ্কলস। তাহলে হ্যাজ হবে না হ্যাভ হবে বলেন দেখি? হ্যাজ হ্যাজ। হবে স্যার। হ্যাজ। কেন হ্যাজ হবে? স্যার মাই মাই ফাদার ফাদারকে অনুসরণ along with করছে। এর আগে ফার্স্ট ফার্স্ট। যে সাবজেক্টটা, ফার্স্ট সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, যেহেতু মাই ফাদার সিঙ্গুলার তাহলে এটা হবে হ্যাজ। অ্যালং উইথ না থেকে অ্যাজ ওয়েল অ্যাজ থাকতে পারে, মাই ফাদার অ্যাজ ওয়েল অ্যাজ মাই আঙ্কলস, তাহলে কি হবে? হ্যাজ হবে স্যার। নেম হবে স্যার, হ্যাজ হ্যাজ হবে। হবে। মাই ফাদার টুগেদার উইথ আছে, কি হবে? স্যার হ্যাজ হবে। হ্যাজ। মাই ফাদার অ্যাকম্পানিড বাই আছে, কি হবে? হ্যাজ। হ্যাজ। হ্যাজ হবে। মাই ফাদার অ্যান্ড আছে, কি হবে? এন্ড হ্যাভ হবে স্যার। বাকিরা বলেন কি হবে? অ্যান্ড থাকলে কি হবে? জি স্যার, হ্যাভ। প্লুরাল হ্যাভ হবে। হবে। থাকলে কিন্তু আর হ্যাজ হবে না, অ্যান্ড থাকলে কি হবে বলেন? স্যার হ্যাভ হ্যাভ হবে। হ্যাভ হবে। হবে স্যার হ্যাভ এন্ড থাকলে। হবে। তাহলে হ্যাভ আপনাকে যদি আমি বলি, হবে আপনাকে স্যার। কেউ যদি জিজ্ঞাসা করে যাচ্ছা অ্যান্ড এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটার মধ্যে পার্থক্য কি, তখন কি আপনাকে জিজ্ঞাসা করবো অ্যান্ড এবং অ্যাজ ওয়েল অ্যাজ এর মধ্যে পার্থক্য কি? অনেকে এই পার্থক্যটা বুঝে না, যে ভাই অ্যান্ড দিলেই তো হয়, আবার অ্যাজ ওয়েল অ্যাজ কি? দুইটা তো একই জিনিস বলছে, অ্যান্ড আর অ্যাজ ওয়েল অ্যাজ এর মধ্যে দুইটা পার্থক্য। অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন, অ্যাজ ওয়েল হচ্ছে একটা কনজাংশনাল ফ্রেজ। দেখেন তো বুঝতে পেরেছেন কিনা কি বলেছি? কনজাংশনাল জি ফ্রেজ স্যার, অ্যাজ ওয়েল। অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন, আর যেহেতু একাধিক শব্দ হয়ে যায় তখন এটা কি হয়ে যায় বলেন? ফ্রেজ হয়ে যায়, কনজাংশনাল ফ্রেজ ফ্রেজ। হবে। ফ্রেজ। তাহলে এটা একটা কনজাংশনাল ফ্রেজ, প্রথম হচ্ছে এটা। আর দ্বিতীয় আরেকটা এন্ড এবং অ্যাজ ওয়েল এর পার্থক্য যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি বলবেন? যেমন এন্ড দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকলে ভার্ব প্লুরাল হয়, তবে অ্যাজ ওয়েল এজ দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকলে ভার্ব ফার্স্ট সাবজেক্টকে অনুসরণ করে। ক্লিয়ার কিনা বলেন দেখি? জি জি স্যার। স্যার। জি স্যার। বুঝতেছেন? জি জি স্যার। স্যার। আমার টার্গেট হচ্ছে যে ক্লাস, যেহেতু আমাদের সাথে আপনারা যুক্ত হয়েছেন, ক্লাস থেকে প্রত্যেক ক্লাস থেকে কিছু আপনারা শিখে যান যেন কাজে আসে। আচ্ছা, এরপরে হচ্ছে কত নাম্বার রুল পড়ালাম এর আগেরটা? স্যার 5। 5, এবার 6। 6 নাম্বার রুল, এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, মনে রাখবেন, মাঝে মাঝে প্রায় আসে এটা। এ নাম্বার অফ, এ নাম্বার অফ থাকলে ভার্ব হয় প্লুরাল, আর দা নাম্বার অফ থাকলে, যদি সাবজেক্ট হিসেবে থাকলে ভার্ব হবে সিঙ্গুলার। যেমন দা নাম্বার অফ স্টুডেন্টস ইন দিস ক্লাস ইজ আর 25, কি হবে? ইজ হবে না আর হবে? ইজ। ইজ। কেন ইজ হয়েছে? দা নাম্বার অফ আছে। আর আমি বললাম এ নাম্বার অফ স্টুডেন্টস অফ দিস ক্লাস is are going to qualify as BCS cadets. তাহলে কি হবে বলেন দেখি? আর। আর আর হবে। কেন আর হবে এ নাম্বার অফ। বলেন? এ নাম্বার অফ। এ নাম্বার অফ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, খুবই ইজি, খুব ইজি একটা রুল, তাও পরীক্ষায় প্রায় সময় আসে। তো এটা আমাদের ভালো মতো জেনে রাখতে হবে যেন কনফিউজ না হয়ে যায়। তাহলে 6 নাম্বারটা গেল। 7 নাম্বারটা, 7 নাম্বারটা গুরুত্বপূর্ণ আরেকটা রুল, এটাও খুব ইজি। এটা হচ্ছে ওয়ান অফ দা,
ওয়ান অফ বা ওয়ান অফ দা যদি সাবজেক্টের অংশ হয়, তাহলে এর পরবর্তী নাউন যেটা থাকবে নাউনটা হবে প্লুরাল, তবে ভার্বটা হবে সিঙ্গুলার। ধরেন ওয়ান অফ দা ক্লিনেস্ট সিটি ইন বাংলাদেশ ইজ রাজশাহী। দেখেন তো ক্লিয়ার বাক্যটা সঠিক কিনা। স্যার ক্লিনেস্ট সিটিজ হবে। ভেরি গুড। ওয়ান অফ দার পর কি বললাম, এই যে ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দার পর যে নাউনটা থাকবে নাউনটা থাকবে হচ্ছে প্লুরাল, তাহলে ওয়ান অফ দ্য ক্লিনেস্ট সিটিজ হবে। আবার নাউনটা প্লুরাল দিয়ে দিয়ে এসে দেখে এটা যে আবার আর দিব, এটা হবে না, এটা সিঙ্গুলার থাকতে হবে। তাহলে ওয়ান অফ দার পর নাউনটা হবে প্লুরাল, তবে ভার্বটা কি হবে সিঙ্গুলার। নিয়মটা খুব ইজি, আশা করি বুঝতে পেরেছেন। দেখেন তো ওয়ান অফ দ্য নিয়মটা কি ক্লিয়ার কিনা। জি Yes, জি স্যার। জি সবাই স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, 7 নম্বর গেল ওয়ান অফ দ্য, এটাও পরীক্ষার মধ্যে প্রায় সময় প্রশ্ন করা হয়। 8 নম্বরটা, 8 নম্বরটা মনে রাখবেন যে অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা হয়, অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা বসে, তাহলে ভার্ব প্লুরাল হবে। হুম। অবশ্যই এটা সাবজেক্ট হতে হবে। দা প্লাস অ্যাডজেক্টিভ যদি সাবজেক্ট হয়, তাহলে ভার্বটা কি হবে বলেন। প্লুরাল হবে। Plural, plural হবে। প্লুরাল হবে। বলেন তো এ রিচ, এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। Correct, goes to অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ধনী গরিব এগুলো তো হচ্ছে একটা বিশেষণ, তার মানে রিচ একটা অ্যাডজেক্টিভ। আমি বললাম দা রিচ ইজ আর নট অলওয়েজ কাইন্ড, have কি হবে? আর নোট। আর আর are নট। তার মানে অ্যাডজেক্টিভ পূর্বে দা হলে এবং এটা সাবজেক্ট হলে ভার্ব কি হবে প্লুরাল। পুওর, এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। it is অ্যাডজেক্টিভ। adjective, sir. দ্য পুওর ইজ আর নট অলওয়েজ অনেস্ট, কি হবে? আর Are ট্যালেন্টেড, এটা কোন পার্টস অফ স্পিচ? adjectives. অ্যাডজেক্টিভ। দ্য ট্যালেন্টেড ইজ আর লিভিং বাংলাদেশ, মেধাবীরা আর বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে, এটা ইজ হবে না আর হবে? আর Are দেখেন নিয়মটা ক্লিয়ার কিনা, খুবই ইজি নিয়ম, তো পরীক্ষায় আসে। বুঝতে পেরেছেন কিনা বলেন। জি জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই নিয়ম, 9 নম্বর নিয়ম, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। নয়, মোস্ট, মেজরিটি, মাইনরিটি, পার্সেন্ট, পোরশন যদি বাক্যের শুরুতে থাকে, তাহলে ভার্ব ঠিক তার পূর্ববর্তী নাউনকে অনুসরণ করবে। যেমন একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। মেজরিটি অফ মাই ওয়ার্ক ইজ আর স্যার এটা কি পোর্শন লিখছেন? পোরশন, পোরশন মানে অংশ। মেজরিটি অফ মাই ওয়ার্ক, ইজ ডান না আর ডান হবে? ইজ ডান। ইজ। অনেকে মেজরিটি দেখে মনে করবে এটা প্লুরাল, মেজরিটি দেখে প্লুরাল মনে করা যাবে না। একটু আগে এক ভাই বলছেন অফের আগে দেখতে হবে, এখন দেখেন অফের আগে যদি আপনি দেখতেন তাহলে মেজরিটি দেখে আপনি প্লুরাল দাগাই দিতেন। প্লুরাল কিন্তু এখানে হবে না, এখানে কি ওয়ার্ক দেখে বুঝতে হবে ওয়ার্ক কি সিঙ্গুলার না প্লুরাল। সিঙ্গুলার। সিঙ্গুলার। তাহলে এখানে হবে ইজ। আমি যদি বলি মেজরিটি অফ পিপল ইজ আর লিভিং ঢাকা, ঢাকা আর ছেড়ে চলে যাচ্ছে, ইজ হবে না আর হবে? আর আর হবে। আর পিপল দেখে আর হবে। দেখেন ক্লিয়ার কিনা।
স্যার এখানে ভার্বের আগে সাইডে কি লেখাটা আছে লেখাটা বোঝা যাচ্ছে না, ভার্বের সার্কেল আগে করা। নাউন, ভার্বের আগে নাউন অনুযায়ী, নাউন অনুযায়ী ভার্বটা হবে। বুঝতে পারছেন কিনা বলেন? আরেকটা এক্সাম্পল দেবো নাকি বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পেরেছি। রুলটা আরেকবার স্যার। আচ্ছা, মেজরিটি, মাইনরিটি, পোর্শন, পার্সেন্ট, মোস্ট, এগুলো দ্বারা যদি সাবজেক্ট শুরু হয়, তখন ভার্ব এর পূর্বে যে নাউন থাকবে নাউন অনুযায়ী ভার্বটা বসবে। যেমন আরেকটা এক্সাম্পল দেই, 2/3 অফ দা ধরেন অফ দা এক্স হ্যাভ রটন। কি হবে বলেন দেখি? হ্যাভ হ্যাভ রোডেন। হ্যাজ হবে না হ্যাভ হবে? হ্যাভ হ্যাভ হবে রোডেন। স্যার হ্যাভ স্যার। হ্যাভ হ্যাজ হবে কেন? হবে অবশ্যই হ্যাভ হবে। হ্যাভ হ্যাভ বলছি হবে স্যার। স্যার। জি জি, হ্যাভ হবে। কেন হ্যাভ হবে? স্যার যে এজ নাউনটা এক্স আছে। আছে। প্লুরাল, আর যদি 2/3 অফ দ্য এগ থাকতো তাহলে হ্যাজ। তাহলে হ্যাজ থাকতো। 2/3 অফ দ্য এগ বুঝায় বলতে কি বুঝায়? ধরেন একটা ডিম, ওভাল শেপের একটা ডিম, একটা এটাকে যদি ডিমের ভাগ করি, একটা ডিমের স্যার। তাহলে একটা ডিমের 2/3 ধরেন নষ্ট হয়ে গেছে, এটা বুঝায়। জি। তো আর যদি 2/3 অফ দ্য এগস বুঝায়, তাহলে হয়তো ডিমের একটা বড় লট আছে, এই লটের মধ্যে 2/3 হয়তো ফেটে গেছে। এই রুলটা ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। আবার আবার একটু বলবেন। কি বলবো বলেন, কি বুঝেন নাই? 2/3 অফ দ্য এটা 2/3 অফ দ্য এগ, এখানে হ্যাজ হবে না হ্যাভ হবে এটা আমি জিজ্ঞাসা করেছি। যে যদি এগ থাকে, এগ তো সিঙ্গুলার, তাহলে হ্যাজ হবে। আর যদি এক্স থাকে তাহলে এক্স তো হ্যাভ প্লুরাল, তখন হবে। জি ওইটাই বলেছে। আচ্ছা, এই নিয়মটা আশা করি বুঝতে পেরেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম ছিল। আরেকটা নিয়ম আছে, এটাও পরীক্ষায় প্রায় সময় আসে, 10 নম্বরটা। এটা হচ্ছে অর্থ, সময়, দূরত্ব, পরিমাপ, পরিমাণ, রোগের নাম, রোগের নাম বা বিষয়ের নাম, বিষয়ের বা বইয়ের নাম, এগুলো যদি থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। ভার্ব সিঙ্গুলার হয়, এগুলো সাবজেক্ট হিসেবে থাকলে ভার্ব সিঙ্গুলার হবে। যেমন আমি বললাম $100 ইজ আর অল আই হ্যাভ। কি হবে বলেন দেখি? ইস। স্যার। ইজ অল আই হ্যাভ। বললাম স্যার 50 মাইল। এই যে পরিমাণের পরে কি লিখছেন এগুলা? আমি আবার বলছি, অর্থ, সময়, দূরত্ব, পরিমাপ, পরিমাণ, রোগের, বিষয়ের বা বইয়ের নাম, এগুলো যদি থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। 50 মাইলস ইজ আর এ লং ওয়ে। কি হবে? স্যার। ইজ এ লং ওয়ে। বললাম ব্যাড নিউজ, রান, রানস অ্যাপেস। কি হবে বলেন দেখি? রানস। রানস। ব্যাড নিউজ রানস অ্যাপেস, মানে খারাপ সংবাদ দ্রুত ছড়ায়, রানস হবে, নিউজ রানস। এরপর আমি যদি বলি মাম্পস ইজ আর এ কমন ডিজিজ। ইস। কি হবে? দ্য কমন ইজ ডিজিজ। ইজ। ফিজিক্স ইস। ইজ আর অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। কি হবে ইজ। বলেন? স্যার ইস ইজ। হবে। বললাম অ্যারাবিয়ান নাইট ইজ আর এ ফেমাস নভেল। এটা কি হবে? ইজ বলেন, সবাই বলেন।
অ্যারাবিয়ান ইজ নাইটস কি হবে? ইজ হবে না আর ইস হবে? ইজ ইজ হবে হবে ইজ ইজ দ্যাটস নোবেল। বইয়ের কাঁপবেন না। নাইটস ইন অ্যারাবিয়া ইজ আর কোল্ড কি হবে? ইজ আর হবে স্যার। এটা আর হবে, বলেন। আর আর তার হবে কেন আর হয়েছে? নাইটস নাইটস টা নাইট স্যার। প্লুরাল নাউন। আরব আরবের আরবের রাতগুলো রাতগুলো ঠান্ডা। নাইটস তো প্লুরাল, এর সাবজেক্ট তো আমাদের নাইটস, এই জন্য সাবজেক্ট অ্যারাবিয়ান নাইটস কি একই জিনিস? অ্যারাবিয়ান নাইটস না একটা স্যার। উপন্যাসের নাম, না বাংলায় বলে স্যার। আরব্য রজনী। আপনারা এই যে আলাদিনের জি গল্প স্যার। শুনেছেন না, আলাদিন? এই আলাদিনের গল্প যেমন অ্যারাবিয়ান নাইটস এর একটা অংশ। এরপরে সিন্দাবাদের গল্প শুনছেন, সিন্দাবাদ? জি জি স্যার। স্যার। জি স্যার। এগুলো সব জি স্যার। অ্যারাবিয়ান নাইটস বা আরব্য রজনীর অংশ। আর নাইটস ইন অ্যারাবিয়া এটা হচ্ছে আরবের রাতগুলো ঠান্ডা হয়। মরুভূমিতে আমরা জানি জি রাতে স্যার, ঠান্ডা রাতে হয়, আবার ঠান্ডা পড়ে। গরম থাকে। এসব কারণে মূলত আহ ঠান্ডা থাকে রাতগুলো। তাহলে নাইটস ইন অ্যারাবিয়া আর কোল্ড, এখানে আমাদের সাবজেক্টটা দেখতে হবে। সাবজেক্ট হচ্ছে নাইটস, নাইটস মানে রাতগুলো। তাহলে আমি একটু আগে বলেছিলাম যে সাবজেক্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে। সাবজেক্ট আইডেন্টিফাই করা যায় কিভাবে? কে বা কারা দ্বারা। বুঝতে জি পেরেছেন? স্যার। এ পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই বলেন দেখি। জি জি স্যার। জি স্যার। স্যার, clear। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যে 10টা রুল শিখালাম, এই 10টা রুলটাই ভালো মতো দেখবেন। রুল আরো অনেকগুলো আছে, তবে ওইগুলা পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে রিটেন পরীক্ষার জন্য কাজে আসবে। সব রুলই শিখতে হয়। রিটেনের তো কোনো আসলে রুল বেসড না। রিটেন আপনি যত ভালো ইংলিশ জানবেন তত ভালো রিটেন পরীক্ষা দিতে পারবেন। তবে প্রিলি, আপনাদের 47 প্রিলি পরীক্ষার জন্য যেহেতু আমরা ক্লাস নিচ্ছি, তাহলে আপাতত হচ্ছে আমরা সব পড়াবো না, যেগুলা খুবই গুরুত্বপূর্ণ জাস্ট ওই জিনিসগুলা দেখাই দিব। তাহলে এই কয়েকটা রুল মনে রাখেন, তাহলেই হবে। যদি এ পরীক্ষা আসে এগুলোর ভিতরেই চলে আসবে। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। তাহলে আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মোটামুটি 47 পিলির জন্য উপযোগী ভাবে শেষ করলাম। তবে অবশ্যই এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সম্পূর্ণ ক্লাস না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আরো অনেক লেন্দি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি সম্পূর্ণভাবে নিতে হয় তাহলে 2টা ক্লাস লাগবে। তবে আমরা যেহেতু জাস্ট 47 পিলির জন্য নিচ্ছি, তাহলে ওই অনুযায়ী পড়ালাম। আর যদি অবশ্যই 48-এর লং কোর্স হয় বা তখন যদি সম্ভব হয় তখন অবশ্যই পুরোপুরি ক্লাস নিব। কারণ আমরা বলেছি যে লং কোর্সটা হবে আমাদের রিটেন উপযোগী, যেন আমাদের প্রিলির সাথে সাথে রিটেনের অনেক অংশ আমরা কাভার করে ফেলতে পারি। কারণ রিটেনে কিন্তু আর স্যার, ইংলিশে 200। ব্যাংকে পরীক্ষার ক্ষেত্রে কি আমরা এই যে কয়টা নিয়ম পড়াইছেন এগুলা পড়লেই হবে? হ্যাঁ, ব্যাংকের জন্য এগুলাতেই হবে, ব্যাংকের জন্য এগুলাতেই হয়ে যাবে। ব্যাংকের আরো কিছু নিয়ম আছে, ওগুলো দরকার নেই, ব্যাংকের গুরুত্বপূর্ণ সবগুলো এখানে আছে। জি বুঝতে স্যার। পেরেছেন? জি। স্যার তাহলে আপনি বলছেন যে হ্যাঁ হচ্ছে বলেন। প্রিপোজিশন শিট দেবেন বা সেরকম কিছু বলছিলেন মনে হচ্ছে। জি জি, দিয়ে দিব। প্রিপোজিশনের একটা শিট দেখে আমি দিয়ে দিব আপনাদেরকে, যে আপনাদের গ্রুপে দিয়ে দিব না। আসলে সারাদিন ব্যস্ত থাকা হয়, তো আর রমজান মাসে আসলে টাইম এমনি কম থাকে। দেখা যায় অফিসের পরেও খুব বেশি একটা সময় থাকে না হাতে। তো দেখি দিয়ে দিব না, সমস্যা নেই। আর স্যার, কোনো ক্লাস প্রশ্ন? হ্যাঁ, ক্লাস শেষ। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকের উপর ক্লাস শেষ। কোনো প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করে দিব। প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসটা এই পর্যন্তই থাকুক। তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।